নমস্কার বন্ধুরা, আজকে আমি রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেখানে হচ্ছে 4 নম্বর পয়েন্ট সার্বভৌমত্ব, এটা নিয়ে আলোচনা করব। জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলেও সার্বভৌমিকতা ছাড়া রাষ্ট্রের সৃষ্টি হতে পারে না। সার্বভৌম এমন একটা শক্তিশালী জিনিস যেটা নাকি রাষ্ট্রের ভেতরের আত্মা আমরা বলতে পারি। কারণ হচ্ছে সার্বভৌমতাই হলো রাষ্ট্রের সর্বাপেক্ষা মৌলিক ও গুরুত্বপূর্ণ উপাদান, রাষ্ট্রের প্রাণ শক্তিও বলতে পারো তোমরা। কারণ এই সার্বভৌমিকতার ভিত্তিতেই রাষ্ট্রের সঙ্গে অন্য সংগঠনের পার্থক্য সূচিত হয়। রাষ্ট্রের প্রতি স্বাভাবিক আনুগত্য শর্ত হল এই সার্বভৌমিকতা। অধ্যাপক গেটেল বলেছিলেন যে সার্বভৌমিকতার ধারণাই হলো আধুনিক রাষ্ট্রের ভিত্তি। তাহলে এই যে ভিত্তিকে উপর যেই ভিত্তির উপরেই দাঁড়িয়ে কিন্তু কি হয়, রাষ্ট্র কিন্তু পরিচালিত হয়। এই সার্বভৌমিকতাই হলো রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান এবং সর্বপ্রধান বৈশিষ্ট্য। রাষ্ট্রকে সরকার যদি রাষ্ট্রের মস্তিষ্ক হয়, তাহলে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের প্রাণস্বরূপ বা প্রাণ ছাড়া যেমন জীবদেহ মৃত বলে ঘোষণা করা হয়, তেমনি এই সার্বভৌমিকতাও কিন্তু ছাড়া রাষ্ট্র কিন্তু অস্তিত্ব অসম্ভব। সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা বা চরম ক্ষমতাকেই বোঝায়। এই ক্ষমতা রাষ্ট্রের কিন্তু একটা আত্মাস্বরূপ বা প্রাণস্বরূপই তুমি বলতে পারো। যেমন ধরো, ভারতবর্ষ যখন স্বাধীনতার ঠিক আগের দিন 1947 সালের 14ই আগস্টও কিন্তু ভারতবর্ষের কিন্তু সার্বভৌমিকতা ছিল না। ভারতবর্ষে কিন্তু জনসমষ্টিও ছিল, স্থায়ী ভূখণ্ডও ছিল এবং সরকারও ছিল, সরকার গঠন করা হয়েছিল। কিন্তু কার হাতে আর কি ভারতবর্ষকে তুলে দেওয়া হবে, এই জন্য কংগ্রেস সরকার কিন্তু গঠন করা হয়ে গেছিল। কিন্তু যে মূল যেটা প্রাণ শক্তি মানে হচ্ছে সার্বভৌমিকতা, সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত হস্তান্তরিত হয়ে ব্রিটিশ সরকার থেকে ভারতবর্ষের প্রতিটা জনগণের মধ্যে দেওয়া হয়েছে বা হস্তান্তরিত হয়েছে, তার আগে দিন পর্যন্ত কিন্তু ভারতবর্ষ মোটেই একটা রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেনি। তাই 1947 সালে 15ই আগস্টই কিন্তু ভারতবর্ষের সার্বভৌমিকতা প্রাপ্তির দিন। ওই তারিখের আগে ভারতবর্ষ কিন্তু সার্বভৌমিকতা ছিল না। ওই দিন থেকে ভারতবর্ষের সার্বভৌমিকতায় অধিকারী হলো, রাষ্ট্রের আখ্যা লাভ করলো। সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের এক চূড়ান্ত ও নিরঙ্কুশ ক্ষমতা। নিরঙ্কুশ বলতে মানে এর ক্ষমতার ওপর কিন্তু কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই ক্ষমতা বলে রাষ্ট্রের আভ্যন্তরিক ক্ষেত্রে আইন প্রণয়ন করে, বলবৎ করে এবং বাহ্যিক ক্ষেত্রে বহিঃশত্রুর থেকে কিন্তু নিয়ন্ত্রণ মুক্ত করে স্বাধীনভাবে পরিচালনা করে। সার্বভৌমিকতার আবার দুটি রূপ আছে, আভ্যন্তরীণ এবং বাহ্যিক। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে যে আভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্রের চরম ক্ষমতাকে বোঝায়। এই ক্ষমতার ভিত্তিতে রাষ্ট্র তার ভৌগোলিক এলাকার মধ্যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর অবাধ, অনিয়ন্ত্রিত এবং সীমাহীন ক্ষমতার অধিকারী। যেমন আজকে ভারতবর্ষের একটা আইন, একটা নিয়ম কিন্তু ভারতবর্ষের প্রতিটা জনগণের ওপর একদম পাই টু পাই কিন্তু কি পড়বে, প্রভাব পড়বে। করোনার সময় তোমরা দেখেছো, যখন একদিনের একটা অর্ডারে পুরো ভারতবর্ষ কিন্তু স্তব্ধ হয়ে গেছিলো বা থেমে গেছিলো, কিংবা কোনো জরুরিকালীন অবস্থায় যে কিন্তু এই রকম ঘটনা আমরা দেখতে পারি যে একদিনের একটা আইনের জন্য সমস্ত কিছু কিন্তু স্থগিত বা পরিচালিত হওয়া শুরু হয়ে যায়। এই যে সার্বভৌমিকতা, যেটা নাকি রাষ্ট্রের একমাত্র যেটা নাকি শক্তি, এটা কিন্তু আমরা ভারতবর্ষের অভ্যন্তরে যেগুলো কন্ট্রোল হয় তাকে আমরা আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলি। আবার সেকেন্ডলি যদি আমরা চিন্তা করি বাহ্যিক, এই বাহ্যিক ক্ষমতাটা হচ্ছে তোমার বহিঃশক্তির অধীনতা পাশ থেকে মুক্ত অবস্থাকে বোঝায়, অর্থাৎ রাষ্ট্র সব দিক থেকে বহিঃশক্তি নিয়ন্ত্রণ মুক্ত। মানে কোনো দেশ আমাদের ওপরে কিন্তু শাসন কার্য পরিচালনা করতে পারবে না বা অধিকার করে বা অন্যায়ভাবে কোনো রকম কিছু আরোপ করতে পারবে না। কিছু করার আগে কিন্তু যে কোনো সময় কিন্তু তারা কিন্তু তার প্রতিফলন বা তার প্রতিক্রিয়া কিন্তু তারা
পাবে। তোমরা রিসেন্টলি যে গত বছরের যে ঘটনাটা তোমরা দেখলে যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটার মধ্যে আমরা প্রমাণ পাই যে একটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য সেই রাষ্ট্রের সার্বভৌমগত ক্ষমতা সেটা নাকি কিন্তু কতটা পরিমাণ শক্তিশালী ও ভয়ঙ্কর এবং তার তীব্রতা কত বেশি হতে পারে। তারপর আছে বর্তমানে কোনো রাষ্ট্রই অবাধ সীমাহীন সার্বভৌমগত ক্ষমতার অধিকারী নয়। বা আভ্যন্তরীণ বাহ্যিক উভয় ক্ষেত্রে কিন্তু আমরা সার্বভৌমিকতার উপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করতে দেখা যায়। আবার দেখো, বর্তমান কোনো রাষ্ট্রই অবাধ বা সীমাহীন সার্বভৌমিকতার কিন্তু অধিকারী নয়। আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রে সার্বভৌমিকতার উপর কিন্তু বাধা নিষেধ আরোপিত হতে দেখা যায়। কোন ক্ষেত্রে? এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে। এখানে চলে আসছে কি আন্তর্জাতিক রীতিনীতি চাপ। যেমন ধরো আভ্যন্তরীণ ক্ষেত্রে সামাজিক প্রথা, রীতিনীতি, জনমতের চাপ রাষ্ট্র অগ্রাহ্য করতে কিন্তু পারে না। আবার বৈদেশিক ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রগুলি পারস্পরিক নির্ভরশীলতা হলো বাহ্যিক বা সার্বভৌমত্বের উপর একটা বড় নিয়ন্ত্রণ। যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। এই পারস্পরিক নির্ভরশীলতায় কিন্তু রাষ্ট্রকে উপেক্ষা করতে পারে না। তেমনি আন্তর্জাতিক আইন, বিশ্ব জনমত, জাতিপুঞ্জ, উদ্দেশ্য, নীতিসমূহকে কোনো রাষ্ট্র সরাসরি কিন্তু অগ্রাহ্য করতে পারে না। তাই কিন্তু লিন্ডসে মন্তব্য করেছিলেন, বাস্তব ঘটনাগুলির দিকে নজর দিলে সুস্পষ্টভাবে বোঝা যায় যে সার্বভৌম রাষ্ট্রের তত্ত্ব কিন্তু ভেঙে পড়েছে। আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, এই যে ইরানের মধ্যে যুদ্ধ হয়, কিংবা হঠাৎ করে তোমার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ বিগ্রহ লেগে যায়, হঠাৎ করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই যে কন্ট্রোলটা করে, সার্বভৌমিকতা মানে কি আমার ইচ্ছা মতন আমি চরম ক্ষমতা লাভ করব বা ভোগ করব, সেই জিনিসটার উপর যে কন্ট্রোলকে কারা করবে? এটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠনগুলো কিন্তু কন্ট্রোল করে থাকে। এটা বাহ্যিক ক্ষেত্রের কথা বলছি। কিন্তু এবার ধরো কোনো জায়গায় যুদ্ধ লাগলো, কোনো জায়গায় অতর্কিতে আক্রমণ চালালো, তখন এই যে কন্ট্রোলটা কে করবে? তখন ওই জাতীয় পুঞ্জ বা জাতিসংঘ কি করে? এই কন্ট্রোলটা করে যে তুমি অন্যায়ভাবে কিন্তু নিজের ক্ষমতা কোনো জায়গায় প্রকাশ করতে বা প্রয়োগ করতে পারো না। এই ক্ষেত্রে কিন্তু সার্বভৌম উপরে কিন্তু হস্তক্ষেপ বা এটার উপরে নিয়ন্ত্রণ কিন্তু হয়ে থাকে। এই তোমরা সাম্প্রতিক যে যুদ্ধ বিগ্রহগুলো হয়ে থাকে তখন কিন্তু জাতীয় সংঘ কিন্তু এখানে তোমরা দেখে থাকবে, কেউ যদি নিউজ চ্যানেল ফলো করো তাহলে কিন্তু দেখে থাকবে, সেখানে তো হস্তক্ষেপ হয়, কিংবা বিভিন্ন দেশের সংগঠনরা কিন্তু তাতে মতামত প্রদর্শন করে এবং তাদেরকে বলা হয় যে তোমরা এই যে অতর্কিতে আক্রমণ কিংবা এত ধ্বংসর লীলা এগুলো যেন না করা হয়। থার্ড ওয়ার্ল্ড ওয়ার নেই বলতেও কিন্তু ওই শান্ত যুদ্ধের মতন শীতল যুদ্ধ আছে, সেই ঘটনা কিন্তু হয়েই থাকে। আরও একটা কথা বলতে পারি যে ধরো কোনো একটা দেশের মধ্যে আভ্যন্তরীণ ক্ষেত্রে আমি যদি সার্বভৌমিকতার হেলদোল বলতে চাই, তাহলে বলতে পারি যে জনগণের চাহিদা, জনস্বার্থেও, বিপুল পরিমাণের স্বার্থেও কিন্তু জনগণের কিন্তু যে একটা চাহিদা সেটা পূরণ করার জন্যও কিন্তু অনেক সময় রাষ্ট্রকে চেঞ্জ হতে হয়। এগুলো বাহ্যিক আভ্যন্তরীণভাবে যতটাই ছায়া ফেলুক না কেন, সার্বভৌমিকতায় কিন্তু একটা নির্দিষ্ট একটা নিজস্বতা বোধ আছে, যার জন্য একটা রাষ্ট্রকে কিন্তু আমরা স্বরূপ বুঝতে পারি এবং সেই রাষ্ট্রের পরিচয় কিন্তু এবং তার শক্তি কতটা সেটা আমরা বুঝতে পারি। তাই এই আলোচনায় এতটুকুনিতে আমি বলতে পারবো সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের প্রাণস্বরূপ এবং সার্বভৌমিকতা ছাড়া কিন্তু একটা রাষ্ট্র কল্পনা করা যায় না। আজকের মতন এতটুকুনি থাক। নেক্সট দিন আমি আরও দুটো পয়েন্ট আলোচনা করব। ধন্যবাদ।